আকসা পুরো কথা বলতে পারল না, তার আগেই ওর মেশিনে ন্যায় চলতে থাকতে মুখটা বন্ধ হয়ে গেল। তীর তীর করে নড়তে থাকা ঠোঁট জোড়া দখল করে নেওয়া হলো। মেজবা হাত দুটো নিজের কোমরে রেখে আকসার ঠোঁট চুষে নিচ্ছে অনবরত। ঘটনা আজকিমতায় আকসা কেঁপে উঠল। মেজবাকে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করলো, সেই চেষ্টায় ব্যর্থ হলো। আকসাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে রেখে টানা মিনিট দুয়েক ওর ঠোঁটের ওপর ধ্বংসন চালিয়ে মেজবা ছেড়ে দিল ওকে। তারপর ওর চোখে চোখ রেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? এমন শেষোক্ত প্রশ্নটা আকসার ঠোঁটের দিকে ইঙ্গিত করে করল মেজবা। আকসা পারলে দেওয়ালের সাথে ছিটিয়ে যায়। ও চোখ খিচিয়ে বন্ধ করে বলল, আপনি তো বলেছিলেন আমার কাছেও আসবেন না, আর আমাকে ছোবেনও না। শুনি তো, মনের ভাবনাই বড়। মনে মনে ভাবো তোমাকে আমি টাচ করিনি, তাহলে তো হয়ে গেল। বাই দা ওয়ে, তোমার ঠোঁট জোড়া খুব বেশি মিষ্টি। আমার আবার মিষ্টির সাথে চরম শত্রুতা। তবে এটা খারাপ ছিল না। আকসার লজ্জার কান গরম হয়ে গেল। মেজবা ঘর থেকে বের না হওয়ার অবধি ও ওই দেওয়ালের কোণেই পড়ে রইল। আজ মেজবার কাছে শহরে বার্ষিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বায়না ধরেছে মিহি। তাদের সবাইকে নিয়ে মেলায় যেতে হবে। চাইলে বন্ধুদের নিয়েও যেতে পারতো, তবে বন্ধুদের চাইতে ভাই বোনদের সাথে ঘোরাঘুরিটা বেশি ভালো লাগে ওর। এজন্য আরও ভোরে সোজা বাসা থেকে এখানে চলে এসেছে ও। তবে মেজবা সাফ জানিয়ে দিয়েছে, আজ বিকেলে ও কোনোভাবেই ওদেরকে মেলায় নিয়ে যেতে পারবে না। ওর এক বন্ধুর সাথে দেখা করার জন্য কথা রয়েছে আজ, বরং কাল নিয়ে যাবে। কিন্তু মিহি বড্ড নাছোড়বান্দা এবং মেজবার সবচেয়ে আদরের বোন। এজন্য শেষমেশ মেজবাকে ওর জেদের কাছে হার মানতে হলো। ও বলে দিল, দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাইকে তৈরি হয়ে থাকতে। 3টার পরপরই ওদের নিয়ে বের হবে। মিহি এই খুশির সংবাদটা ভেতরের মহলে পাঠানোর জন্য দৌড় দিল। আকসা সারা তখন লুডো খেলছিল বসে। ওরা যে সকাল 8টায় নাস্তার পর লুডো খেলায় মগ্ন হয়েছে, এখনো খেলা ছেড়ে ওঠার নামগন্ধ নেই। লুডো খেলায় এতক্ষণ তাহসিন আর রিমু ছিল। মিহি এসে হেউড়ে করে বসলো। মেয়েকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আকসা। মিহির সাথে ওর বড্ড খাতির। সমবয়সী হওয়ায় কদিনের মধ্যে দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। পাশাপাশি একবার বসলে দুটুকু সহজে ছাড়ানো যায় না। মিহি সোজা গিয়ে বসে পড়ল আকসার পাশে। উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো ভাবি, কেমন আছো? প্রশ্নটা শুনে আকসার মন ভেতর হতে বিষণ্ণ হয়ে গেল। ও তো ভালো নেই, একদমই ভালো নেই। তাহলে ভালো আছি বললে কি মিথ্যে বলা হবে? হবে বোধহয়। তাই আকসা ছোট্ট করে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মিহি? আমি তো বিন্দাস আছি, তবে তোমাদের খুব মিস করছি জানো। 2টি দিন, অথচ মনে হচ্ছিল কত বছর জানি দূরে আছি তোমাদের থেকে। তাই চলে এলাম আবার। আম্মু তো আসতেই দিচ্ছিল না এখন। কদিন পর এক্সাম, কিন্তু আমিও তো হার মানার পাত্রী না। অনেক কান্নাকাটি করে শেষ পর্যন্ত এসেছি। জানো, একটা ঘটনা ঘটবে। মিহি আবার মানুষের মনে কৌতূহল জাগাতে পারে বেশ। সামান্য কথাকেও এমন নাটকীয়ভাবে বলে যে মানুষ ভাবনায় পড়ে যায়। রিমু কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কি ঘটনা মিহি আপু? হ হ গোসল কর। তাসিন চিপসে মুখে পুরোতে পুরোতে চশমাটা ঠিক করে গা ছাড়া ভাব নিয়ে বলল, গ্যাস করতে পারছি না। তুমি বলে দাও, আজকে আমরা সবাই মেলায় যাব। মেলায় যাবার কথা শুনে সবাই খুশি, খুব খুশি। সারাদিন বাসার মধ্যে থাকতে দম বন্ধ লাগে। আকসা সচরাচর এভাবে কয়টা দিন একটানা ঘরবন্দি হয়ে থাকার মেয়ে না। নেহাতি শ্বশুরবাড়ি বলে। বাপের বাড়ি হলে এতক্ষণ এতবার যে বাড়ির বাইরে উড়াল দিতে আসা হতো ওর। তাছাড়াও বাড়ির নতুন বউ এভাবে হঠাৎ ঘুরতে বেরিয়ে যাওয়া যায় না।
ব্যাপারটা দৃষ্টিকটু লাগবে। তবে আকসারও হাফসাফ লাগছিল এভাবে ঘরবন্দি হয়ে থেকে। এজন্যই মেলায় যাওয়ার কথা শুনেও খুব খুশি হলো। তখনই মিহি বলে উঠল, ভাইয়া বলেছে আমাদের সবাইকে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়েই রেডি হতে থাকতে। আকসা ততক্ষণে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, ভাইয়া বলেছে মানে? ভাইয়া বলেছে তোমার ভাইয়া কেন রেডি হতে বলেছে? তো যে আমাদের মেলায় নিয়ে যাবে সে বলবে না? আকসার মাথায় যে আকাশ সময় ভারী কোনো বস্ত্র ভেঙে পড়ল। যে লোকের থেকে দূরত্ব বজায় রাখতে চাচ্ছে সেই লোকও ওকে সম্পূর্ণভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে এগিয়ে যাচ্ছে। আবারও তাই মুখোমুখি। মেজভাই নিশ্চয় চায় না যে আকসা ওদের সাথে মেলায় যাক। তাহলে আকসা কি করবে? যাবে না। কথাটা মাথায় আসতেই আকসা চটপট বলে উঠল, আমি যাব না। মেয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তুমি যাবে না মানে? আকসা যাব না মানে যাব না। আসলে আমার যেতে ইচ্ছা করছে না। কথাটা বলে আকসা এমন একটা ভাব করলো যেন ওর যাওয়ার কোনো ইচ্ছাই নেই। কিন্তু মিহি তা মানল না। ও পারলেও এক প্রকার ধরে বেঁধে ধরল। তা তো হচ্ছে না ভাবি, তোমাকে যেতেই হবে। তুমি তো আমাদের সাথে ঘোরোনি এর আগে, ঘুরে দেখো, অনেক মজা হবে। আমরা অনেক আনন্দ করি, তোমার একটুও বোরিং লাগবে না। প্লিজ চলো না। মিহি বারবার করে অনুরোধ করতে লাগলো। এমন করুণ ভাবে বলল যে আকসা আর ওকে বারণ করতে পারল না। তবে ও মনে মনে উপায় খুঁজতে লাগলো কোনোভাবে নিজে আটকানো যায় কিনা। মেলায় যাওয়ার দুপুরে খাওয়ার টেবিলে আজ মেজবা সবার আগে বসেছে। মূলত ঈশা বেগম ওকে বসতে বলেছেন। মেজবার এটুকু বাইরে বের হতে হবে আধা ঘন্টা খানেকের জন্য। সেখান থেকে ফিরে আবার ছোট্ট ভাই বোনদের মেলায় নিয়ে যেতে হবে। ওর তারা অনেক না খেয়ে বের হয়ে যাচ্ছিল। ঈশা বেগম তো ছেলেকে না খাইয়ে বাইরে বের হতে দিতে নারাজ। ছেলে না খেয়ে মুখ শুকানো না করে থাকবে, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে না। একমাত্র ছেলে তার, সেই ছেলের দিকে সবটুকুই খেয়াল। মেজবা অবশ্য বারবার করে বলেছিল বাইরে থেকে চা কফি কিছু খেয়ে কাটিয়ে নেবে, কিন্তু ঈশা বেগম শোনেননি। তার দৃঢ় বিশ্বাস বাইরে বের হলে তার ছেলে খাওয়ার দিকটা খেয়ালে থাকবে না, আর চা কফিতে পেটও ভরে না। দুপুর 1:30 বাজে, তরকারি তখনও চুলার ওপারে। দুটো পদ শেষ হতে এখনো বাকি, আরও আধা ঘন্টা খানেকের মতো সময় লাগতো। এই বাড়িতে সবগুলো পদের রান্না শেষ হলে তবেই সবাইকে খেতে ডাকা হয়। তবে মেজবা তারা থাকায় ওকে টেবিলে বসিয়ে ঈশা বেগম তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়েছেন খাবার উঠিয়ে আনতে। আকসা তখন ওদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে দক্ষিণ দিকে উঁকি দিল বারান্দার পর ড্রয়িং রুম দেখা যায়। আকসার আজ হঠাৎই বড্ড বেশি খিদে পেয়েছে। টোস্ট বিস্কুট ঘরে রাখা আছে, তবে এখন কিছুই খেতে ইচ্ছা করছে না ওর। ও আবার খিদে সহ্য করতে পারে না, এটা আসলে জেনেটিক্যালি পাওয়া। ওর আব্বুও খিদে সহ্য করতে পারতেন না। মেয়ে হয়েছে তেমনই। আকসা চেষ্টা করলেও নিজেকে আটকানোর, তবে শেষ পর্যন্ত পারল না। একবার ভাবলো মেয়েকে ডেকে ওকে পাঠাবো রান্নাঘরে, কিন্তু মেয়েরা ছাদে গিয়েছিল বলেও ও আর ডাকতে যায়নি। ওর এখন এতটাই বেশি খিদে পেয়েছে যে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওঠা শক্তিটুকুও নেই। ও শেষ পর্যন্ত ধীরে পা ঠেলে রান্নাঘরে গেল। ফাতেমা খাতুন সালাদের জন্য শসা, গাজর আর টমেটো কাটছিলেন, আর ঈশা বেগম তরকারি তুলছিলেন পাত্রে। হঠাৎই রান্নাঘরের দরজায় চোখ পড়তেই দেখলেন আকসা দাঁড়িয়ে আছে সেখানে। মুখটা শুকনো ওর। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা বেগম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, কিছু লাগবে? খিদে পেয়েছে আম্মু, আকসা ক্ষীণ স্বরে কথাটা বলল। ঈশা বেগম শোনা মাত্রই তড়িঘড়ি করে বললেন, আরে মা, তোমার
খিদে পেয়েছে আগে বলবে তো। আর আমিও নাকি বাড়ির নতুন বউয়ের কি দরকার না দরকার তা কাজের চক্করে একদম ভুলেই গেছিলাম। রাগ করো না মা, চলো ডাইনিংয়ে চলো, তোমাকে খেতে দিচ্ছি এখনই। আহারে, মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। রান্নাঘরের পেছনের দিকে ডাইনিং রুম। আকসা ডাইনিংয়ে যেতেই পা থমকে গেল ওর। মেজবা টেবিলে বসে ফোন চালাচ্ছে। এ সময়ে তো তার টেবিলে থাকার কথা নয়। এ কদিনে খাওয়ার সময় একবারও মুখোমুখি হয়নি ওরা। অবশ্য না হওয়ারই কথা। দুজনের খাওয়ার সময়কাল ভিন্ন ছিল কটা দিন। এমনকি আকসাকে দেখে মেজবা ডাইনিংয়ে আসতেই না শাশুড়ির কথায় আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে মেজবার সামনে চেয়ারে গিয়ে বসল। ঈশা বেগম তখন আকসাকে বললেন, ও কি মা, এখানে বসেছ কেন? আমাদের ছেলে পাশে এসো বসো। কথাটা শুনে আকসা স্তব্ধ স্বরে মেজবার দিকে তাকালো। মেজবার ওর দিকে কোনো মনোযোগী নেই। ও ফোন ইনস্টল করতে পাষণ মনোযোগী। ঈশা বেগম আকসাকে চুপ করে থাকতে দেখে পুনরায় কিছু বলতে যাবেন, তার আগেই মেজবা বলে উঠল, মামুনি দ্রুত করো, আমার লেট হয়ে যাচ্ছে। ঈশা বেগম তাড়াহুড়োয় আর কিছু বলার সুযোগ পেল না। দ্রুত মেজবাকে খাবার বেড়ে দিলেন। এরপর আকসার প্লেটে খাবার তুলে দিয়ে রান্নাঘরে দৌড়ালেন তরকারি তুলতে। আকসা এক লোকমা খাবার মুখে তুলেছে, কম করে হলেও 5 মিনিট সময় লাগিয়ে। এদিকে মেজবা খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। ইতিমধ্যে 2টো ফোন কল চলে এসেছে ওর। আকসা খেতে খেতে মাঝে মধ্যে মেজবাকে দেখছে, অথচ মেজবার ওর প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই, যেন নিজের মতোই খেয়ে চলেছে। আচানক বিষয় খেয়াল আকসা কাশতে লাগলো ও মেজবা এবার মুখ তুলে তাকালো। অত্যন্ত শান্ত ধীরভাবে জগ থেকে গ্লাসে পানি ঢেলে আকসার দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নাও। আকসা দ্রুত এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। গ্লাসটা টেবিলের ওপর রেখে চিকন কণ্ঠে মেজবাকে বলল, থ্যাঙ্কস। মেজবা কোনো জবাব দিল না, এর বিপরীতে যেন শুনতে পায়নি ওর কথা। আকসা তবুও পুনরায় সরল মনে জিজ্ঞাসা করল, আপনি কি কোথাও যাচ্ছেন? মেজবা আর প্লেটের বাকি খাবারটুকু শেষ করল না। শেষ করতো বোধহয়, কিন্তু এই ঘটনার পর আর করল না। উঠে গেল তৎক্ষণাৎ। তারপর মধ্যস্বরে চেঁচিয়ে ডাকলো, মামুনি, মামুনি, এদিকে আসো তো। ছেলে ডাক শুনে ঈশা বেগম তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন। এসে দেখলেন মেজবার প্লেটে তখনও অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে, অথচ মেজবা খাওয়া ছেড়ে উঠে গেছে। ঈশা বেগমের অবাক হয়ে বললেন, এভাবে না খেয়ে উঠে গেলে কেন? মেজবা এই প্রশ্নের কোনো জবাব দিল না, বরং ভিন্ন প্রশ্নেই বলল, প্লেটে বাকি খাবারটুকু সিম্বুকে দিয়ে দিও, আমি বের হচ্ছি। মেজবা বেরিয়ে গেল। ঈশা বেগম কিছুক্ষণ সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইলেন, ছেলে যাওয়ার পানে তাকিয়ে। তারপর আকসার দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে মা? প্রশ্নটা শুনে আকসার চোখের পাতা কিঞ্চিত কেঁপে উঠল। তবে ও ঘন ঘন 2 পাশে মাথা নেড়ে বলল, কই না তো আম্মু। ঈশা বেগম আর কিছু বললেন না, তবে তাকে কিছুটা চিন্তিত দেখালো। আকসা শুয়ে আছে ঘরে, গায়ে একটা কম্বল টেনে রেখেছে। কম্বলটা ওর মুখ অব্দি রয়েছে, যাতে বোঝা না যায় যে ও ঘুমিয়ে নেই। আকসা শুয়ে ভাবছিল এরপর ঠিক কী ঘটতে পারে। তখনই সম্ভবত দরজার কাছ থেকে মিহির কণ্ঠস্বর শোনা গেল। মিহির সমানে ডেকেই চলেছে, ভাবি ও ভাবি, ওঠো, যাবে না তুমি? যতই ডাকুক কিন্তু আকসার কোনো সাড়া শব্দ নেই। ও মরার মতো পড়ে আছে। শেষমেশ মিহি এগিয়ে আসলো, এসে আলতোভাবে আকসার কাঁধে ধাক্কা দিতে দিতে বলল, তুমি কি ঘুমিয়ে গেছো? এভাবে কতক্ষণ আর পারা যায়? আকসা এবার বন্ধ করে রাখা চোখ খুলে সরু গলায় বলল, শরীরটা ভালো লাগছে না একদম। কি হয়েছে?
মনে হচ্ছে জ্বর আসবে, উঠে ওষুধ খেয়ে নাও, মামিকে ডেকে দিচ্ছি। মিহি কথাটা বলে উঠতে আকসা ওর হাত ধরে ফেললো, বলল, না না থাক, তাদের ডাকতে হবে না, আমি ঠিক হয়ে যাব। না তা কি করে হয়, তুমি অসুস্থ সেটা সবাইকে জানাবো না? আকসা পড়েছে মহা মুসিবতে, মিহি ছাড়বে বলে মনে হচ্ছে না। তাই আকসা উঠে বসে কম্বল সরিয়ে মুচকি হেসে বলল, এই তো আমার তেমন কিছু হয়নি, দেখো একদম সুস্থ আছি, শুধু একটু জ্বর জ্বর ভাব ছিল কিছুক্ষণ আগে, এখন আর নেই। তাহলে আমাদের সাথে ঘুরতে চলো, ঘোরাফেরা করলে তোমার শরীর চাঙ্গা হয়ে যাবে। দেখো আকসা নিশ্চুপ হয়ে রইল। ওকে চুপ থাকতে দেখে মিহি আনন্দিত স্বরে বলে উঠল, আর কিন্তু না শুনবো না ভাবি, প্লিজ চলো না। আকসা আর না করতে পারল না, শেষমেশ বাধ্য হয়ে তৈরি হয়ে নিল। একটা মেরুন রঙের ফুল স্লিভ গোল কফ পরে নিল, মুখে কোনো প্রসাধনী দিল না, শুধু ঠোঁটের হালকা লিপ গ্লস, চোখে কাজল দিতে গিয়েও দেয়নি। চুল বেনি করে মাথায় ওড়না টেনে নিয়ে গত মাসে আড়ং থেকে কেনা নতুন পাঁচ ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল দ্রুত। বাইরে থেকে তাড়া দেওয়া হচ্ছিল, তাই আর সময় নষ্ট করলেও না। ব্যবভজ্য মেলা, সুবিশাল মেলা এক আঘাত আট থেকে অপর প্রান্তে ঘুরে আসতে নিত্যতম 15-20 মিনিটের মতো সময় লাগবে। অদৃশ্য শতাধিক দোকান, প্রতিটা দোকানে বাহারি রকমের জিনিসপত্র। আকসার ছোটবেলা থেকে একটা জিনিসের প্রতি বড্ড বেশি লোভ, সেটা হলো শাড়ি। শাড়ির নেশা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তারপর থেকেই বেশি তৈরি হয়েছে। এর আগে অবশ্য মায়ের শাড়ি পরা হতো প্রচুর। এরপর পরপর কতগুলো জন্মদিনের শাড়ি গিফটও পেয়েছে কয়েকটা। তখন গিফটের নিজের শাড়ি ছিল 4টা। এসএসসি পরীক্ষার পর থেকে যখন শাড়ির প্রতি ওর খুব আগ্রহ জন্মালো, তখন থেকে শাড়ির সংগ্রহ রাখতে রাখতে বর্তমানে আকসার শাড়ির সংখ্যা 47টা। এরই মধ্যে ওর নিজের সংগ্রহ করা 31টা। আর বাক্যগুলো বিয়েতে টপহার পাওয়া, কোথাও কোথাও গেল বা অনলাইনে, সর্বোচ্চ আকসার নজর আগে শাড়ির উপরে যাবি। আকসাও আজও হয়েছে তেমনি। মেলার ঢুকে 2-3টে দোকান পরে শুরুর দিকেই একটা বড় শাড়ির দোকান দেওয়া হয়েছে। সেখানে বেশি কিছু শাড়ি চোখে পড়েছে আকসার। সেই যে চোখ পড়েছে, তারপর থেকে আর ওর কোনো কিছুতে মন নেই। মিহি বলেছিল ওদের সাথে আসলে অনেক আনন্দ হবে, এতক্ষণ আসলে হচ্ছিল তাই। মেজবার সামনে হাঁটছিল ওদের, ওরা পেছনে হাঁটতে হাঁটতে অনেক ফাজলামি নকরামি করে ফেলেছে ইতিমধ্যে। তবে এখন আর আকসা এই আনন্দে সামিল হতে পারছে না। শাড়িগুলো ভালোভাবে না দেখা পর্যন্ত ওর সবস্তি হচ্ছে না। মনের অবস্থাকে দূরে সরিয়ে ফেলতে না পেরে শেষ পর্যন্ত মিহিকে ফিসফিসিয়ে বলল, চলো না মিহি, পেছনের ওই দোকানে একটু শাড়ি দেখে আসি। মিহি আকসার হাতে কনুই টেনে ধরে বলল, ভাইয়াকে না বলে যাব কিভাবে ভাবি? হ্যাঁ, যদি ভাইয়া পরে জেনে রাগারাগি করে তখন? আরে কিছু হবে না, চলো তো। থাকো না হলে আমি গেলাম। আকসা একাই পেছনে ঘুরে হাঁটা দিল শাড়ির দোকানের দিকে। অগত্যা মিহিও ওর পিছু পিছু গেল। একটা শাড়ি বাদামি রঙের, সোনালি কারুকাজ করা তসর কাতা। শাড়িটা একদম চোখ ধাঁধানো সুন্দর, কিছু জিনিস হয় না, প্রথম দর্শনেই মনে ধরে যায়, মাথা থেকে আর সরাতেই চায় না। এই শাড়িটাও ঠিক তেমনি। আকসা শাড়িটার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। দোকানদারকে কাছে দাম জিজ্ঞাসা করবে তার আগেই পেছন থেকে একটা রির কণ্ঠস্বর শোনা গেল, মিহি নাম ধরে ডাকা হয়েছে। মিহি তো ভয়ে মাটির দিকে ডেবে যায় পারলে। ও ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে বড় ভাইকে। মেজবা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত করে। তাহসিনা রিমু ওর পেছনে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে, যার অর্থ ওদের বড় ভাই খুব রেগে আছে। আকসার অবশ্য সেদিকে ধ্যান নেই। ওই শাড়িটা এক ধ্যানে দেখছে, এত বেশি পছন্দ হয়েছে যে
হত্যা করছে সহ কিনে নিতে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আকসার নিকটে পর্যাপ্ত টাকা নেই। তাই ও খুব আগ্রহ থাকা সত্ত্বেও শাড়িটা কিনতে পারল না। তবে দোকানদারকে জিজ্ঞাসা করলো, শাড়িটার দাম কত ভাইয়া? দোকানদার জবাবে বলল, একদম 4250 টাকা আপা। শাড়িটা কি আপনি 2-3 দিনের জন্য রেখে দিতে পারবেন প্লিজ? এসব শাড়ি খুব চলে তো, আর এটা এখানে সবচেয়ে ভালো শাড়ি। এগুলো সচরাচর থাকে না আপা, তবু যদি একটু চেষ্টা করতেন। ঠিক আছে আপা, আমি চেষ্টা করব রেখে দেওয়ার। আকসার তবু বিশ্বাস হলো না। ওর মনে হলো শাড়িটা বোধহয় শেষ পর্যন্ত এসেও আর পাবে না, বিক্রয়ই হয়ে যাবে। একরাশ মন খারাপ নিয়েও বাকিটা রাস্তায় হাঁটলো। মিহিরা এসে দাঁড়িয়েছে নাগরদোলার সামনে। ওর হঠাৎ খেয়াল হয়েছে ওর নাগরদোলায় উঠবে। মেজবা গিয়েছিল ওদের জন্য আইসক্রিম আনতে। ওর আসার পর মিহি বলল, ভাই আমরা নাগরদোলায় উঠব, প্লিজ আমাদেরকে নাগরদোলায় ওঠাও না। তাহসিন আর রিমুও বায়না ধরল, এজন্য মেজবা ওদের নাগরদোলায় ওঠাতে রাজি হলো। ও বলল, তোরা আইসক্রিম খেয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসি। 5টা কাটবো। কিন্তু 5টা কেন? তুমিও উঠবে না? না আমি উঠব না। এসব বাচ্চাদের রাইড। না না, তোমাকে উঠতে হবে, না হলে আমরাও উঠব না। সবগুলো একদল জেঁকে ধরল মেজবাকে। বাধ্য হয়েও 5টা টিকিট কেটে নিয়ে আসলো। আকসা এতক্ষণ এক কোণে দাঁড়িয়েছিল, আইসক্রিমটাও খায়নি। একটা বাহানা দেখিয়ে তাহসিনকে দিয়ে দিয়েছে। মেজবা ব্যাপারটা খেয়াল করেছে ততক্ষণ, তবে পাবলিক প্লেস হওয়ার কারণে কিছু বলেনি। টাকা আসতেই ওরা নাগরদোলায় উঠে গেল। তাহসিন, মিহি আর রিমু একটা বাক্স। তবে আকসাকে তখনও দাঁড়িয়ে স্তব্ধ করতে দেখা গেল। আকসা বিড়বিড় করে ওদেরকে বলল, আমি নাগরদোলায় উঠি না কখনো, আমার উচ্চতার ভীতু আছে। তাছাড়াও হাট ভীষণ দুর্বল, আমি উঠতে পারবো না, মরেই যাব। আকসা স্তব্ধ করতে লাগলো। নাগরদোলা চালু করা তাড়া চলছে। মিহি খাঁচার ভেতর থেকে চেঁচিয়ে বলল, ভয় আছে যখন তাহলে ভাইয়ের সাথে যাও, ভাইয়া হ্যান্ডেল করতে পারে ভালো। আকসা বুঝলো কাজ হবে না। নাছোড়বান্দা নদদ পেয়েছে একটা, সবকিছু করিয়েই ছাড়বে। অগত্যা আকসা মেজবার পিছু পিছু আরেকটা খাঁচায় উঠল। নাগরদোলার শুরুতে আস্তে ঘোরানো হচ্ছিল, এরপর ধীরে ধীরে জোরে ঘুরতে শুরু করলো। নাগরদোলা ঘোরানোর নিয়মই এটা। আকসা প্রথমে খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি, স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। কিন্তু যখনই জোরে ঘুরতে শুরু করলো তখনও প্যানিকট হতে লাগলো। যখন ওর দিক থেকে নিচের দিকে নামিয়ে আবার ওপরে ওঠায় ও সময়টাকে প্রত্যেকবার বুকে চাপ পড়ে। মনে হয় এই বুঝি জান চলে যাবে। আকসা তো ভয়ে শেষ। অজান্তেই কখন যে ওর হাত দুটো মেজবার স্কাই বুক শার্টটার সামনে থেকে শক্ত করে চেপে ধরেছে, সেটা ওর খেয়ালই হলো না। ওর মাথাটা গিয়ে ঠেকেছে মেজবার বুকে। শার্টের কলারের কাজটায় ওর মাথা ওড়না খুলে দিয়ে সামনের দিকে কিছু খোলা চুল মেজবার মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে। মেজবা দিব্যি বসে আছে, একেবারে শান্তশিষ্ট, যেন কিছুই হয়নি। অবশ্য শুধু পুরুষ মানুষ বলে নয়, ও যে প্রফেশনে আছে সেখানে এসব একদমই মামুলি ব্যাপার। তবে আকসা ভয় পাচ্ছে দেখে মেজবা বিব্রত হলো। এক হাতে আকসার পিঠ আঁকড়ে ধরে রাখলো যাতে ও ভয় না পায়। আকসার নাকি পুরুষালী শরীরে পারফিউমের গাঢ় ঘ্রাণ গিয়ে ঠেকছে। তবে এই মুহূর্তে ওর সরে আসার কোনো ইচ্ছা বা উপায় কোনোটাই নেই। হেতাহেত জ্ঞানশূন্য ও। মেজবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চোখ বুজে আছে জোরে নাগরদোলা চালু হওয়ার পর থেকে। এরই মধ্যে একবারও চোখ খুলে দেখেনি। ওদিকে মিহি, তাহসিন আর রিমু বেশ ভালোই মজা করছে। আনন্দে জোরে চিল্লাচ্ছে ওরা। আকসার কানে ওদের সেই চিল্লানির শব্দে ভেসে আসছে।
আজ ওই কটাকে ভালো মতো বকাঝকা করবে, ওর ব্রেন ওয়াশ করে নাগরদোলার মতো ভয়ানক রাইডে ওঠানোর জন্য। নাগরদোলা আরও কিছুক্ষণ চলার কথা, কিন্তু আকসা যখন না পেরে শেষমেশ দুই হাতে মেজবার বুকের কাছে শার্টের অংশ খামচে জড়িয়ে ধরে মরা কণ্ঠে বলল, প্লিজ থামাতে বলুন না। ততক্ষণে নামতে নাগরদোলা নিচের দিকে মেজবা চেঁচিয়ে রাইডের সহযোগী ছোকরাটিকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাই স্টপ করো, রাইট নাও। ওরে এক কথাতে ছেলেটার সঙ্গে সঙ্গে নাগরদোল্লা থামিয়ে দিল। আকসা এবার ধীরে ধীরে মেজবার বুক থেকে মাথা তুলে চোখ খুলল। এবার এর ধ্যান ফিরল। মেজবার সাতল চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে আকসা ছিটকে দূরে সরে গিয়ে আতিপাতি করে লুকানোর জায়গা খুঁজল। কিন্তু আফসোসের বিষয় হলো এখানে আর জায়গা নেই যেখানে আকসা লুকিয়ে বাঁচতে পারে মেজবার ওই তীক্ষ্ণ দৃষ্টি থেকে। মেজবার ওর সাথে একটা কথাও বলল না, রাইড থেকে নেমে গেল। আকসাও কাছুমাছ হয়ে ওর পিছু পিছু ওকে অনুসরণ করতে লাগলো। মেজবা একটা দোকান থেকে পানি কিনে নিয়ে এসেছে, ততক্ষণে মিহিরাও সেখানে এসে দাঁড়িয়েছে। মেজবার সরু ঠোঁটের কোণে এক চিলতে হাসি, হাসিটার ঠিক কিছু উদ্দেশ্য তা বোঝা গেল না। ততক্ষণ পর মুহূর্তে আকসা বুঝতে পারল, যখন মেজবা মিহির হাতে পানির বোতলটা ধরিয়ে দিয়ে আস্তে হাসতে বলল, ওকে পানি খেয়ে নিতে বল, এমনিতেই তো কালেমা পড়া শুরু করেছিল আজ। মেজবার হাসির কারণটা এবার ধরতে পারল আকসা। ওকে উপহাস করা হচ্ছে, মনে মনে কিঞ্চিত রাগও হলো ওর, তবে মুখে কিছু বলল না। বাসায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গল্প আড্ডা নিয়ে তারপর রাতের খাবার খেয়ে এখন লুডো খেলতে বসেছে আকসা। মিহির, ইমু আর তাহাসিন এই বাড়ির ছোট ছেলে হলেও ওকে মেয়েদের দলে ভিড়তে দেখা যায় বেশি। সব সময় দুই বোনের সাথে লেগে থাকে ও। আর এখন তো বাড়িতে ওদের একমাত্র বড় ভাবি এসেছে। তার সাথে তাহসিনের খুব ভালো সাক্ষাৎটা তৈরি হয়েছে। সারাদিন বাইরে স্কুল, কোচিং আর মাঠে খেলাধুলা করে সন্ধ্যার পরে এসে দুদিনের সকল গল্প করবে ভাবি ঘরে বসে। ভাবিকে বলবে আজ স্কুলে কি হয়েছে, খেলার মাঠে কি হয়েছে, কোনো খেলায় জিতেছে। আকসারও ওদের সঙ্গ খুব ভালো লাগে। অল্প গেছেও সময়ের মধ্যেও ওদের সাথে দারুণ মিলে একবার খেলা শেষ করে পুনরায় খেলা প্রস্তুতি চলছে। তখন ওই মেয়ে কিছু একটা মনে পড়লো আচানক। ও আসছি বলে দ্রুত উঠে চলে গেল ঘরের বাইরে। ফিরল মিনিট দুয়েকের মধ্যে। ও যখন ফিরে এসেছে তখন ওর হাতে একটা সুন্দর শপিং ব্যাগ। ব্যাগের মধ্যে কি তা ঠিক বোঝা যাচ্ছে না। সবার কৌতূহলের দৃষ্টি ওর দিকেই। মেয়ে ধপ করে বিছানার ওপরে বসে শপিং ব্যাগটা আকসার হাতে ধরিয়ে দিতে অতি উৎসাহিত কণ্ঠে বলল, দেখেছো আমি কত ভুলমনা, তোমাকে এটা দিতে ভুলে গিয়েছিলাম। ভাইয়া দিয়েছে এটা তোমাকে। মেজবার কথা শোনা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ভ্রু কুঁচকে ফেলল আকসা। জিজ্ঞাসা করলো, কি আছে এতে? তুমি দেখো না, আমার কেউ খুলে দেখেনি। মেলা থেকে ফেরার পথে ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে গেল না। যখন তোমরা আগে হেঁটে গিয়েছিলে তখন ভাইয়া ডেকে আমার হাতে এটা দিয়ে বলল তোমাকে দিতে। আকসা ভ্রু কুঁচকে রেখে ব্যাগের ভেতরে থাকা প্যাকেটটা খুলল। খোলা মাত্রই দেখল তার মধ্যে একটা শাড়ি। সেই বাদামি রঙা শাড়িটা আকসার সস্তিত্ব হলো। মুখে রাগ নেই ওর, কেমন প্রতিক্রিয়া দেখাবে ঠিক বুঝে উঠতে পারছে না। মিহির, ইমুরা এই নিয়ে খুব হাসাহাসি করলো। হঠাৎ মিহির জিভ কেটে বলে ফেলল, এই রে, একটা বড় ভুল করে ফেলেছি। ভাইয়া নিষেধ করেছিল ভাবিকে না জানাতে যে এটা ভাইয়া দিয়েছে। আমি তো বলে ফেললাম। তুমি প্লিজ ভাইয়ার সামনে কিছু বলে না ভাবি যে আমি তোমাকে এই কথা জানিয়ে দিয়েছি।
মেজবা শাড়ি দেওয়ার বিষয়টা যে বলতে নিষেধ করেছে, এই কথাটা শোনা মাত্রই এই আকসা রন্ধে রন্ধে আগুন জ্বলতে মেজবার প্রতি লাগলো। ভেতরে ভেতরে খুব রাগ হলেও আকসা আনন্দ কারাচ্ছন্ন বেলকনিতে থেকে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখলো মেজবা বিছানার ওপর বসে ল্যাপটপে কিছু একটা করছে। আকসার এবার আর সহ্য হলো না, ও ঘরের ভেতরে আসলো। মেজবা যে ওর দিকে তাকিয়েও দেখেনি, সেটাও খুব ভালোভাবেই খেয়াল করলো। এতে মনের ভেতর অনবরত জ্বলতে থাকা রাগটা যেন আরো বেশি দর্পে উঠল। ক্রমাগত জেদ বাড়ল, ওর মস্তিষ্কে জ্বালা পড়া শুরু হতে করলো। আকসা সোজা ড্রয়ারের কাছে গিয়ে ওকে দেওয়া দেওয়া ড্রয়ার খুলে সেখান থেকে গাড়িটা বের করলো। এরপর সেটা নিয়ে গিয়ে সোজা মেজবার সামনে দাঁড়ালো। মেজবার তবুও কোনো প্রতিক্রিয়া নেই। আকসাকে সামান্য ঘাড় ঘুরিয়ে দেখলেও না। এই পর্যায়ে এসে আকসা শাড়িটা বিছানার উপরে ছুঁড়ে মারল। এবার মেজবা ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে দেখলো ওকে। এই শান্ত দৃষ্টি যেন আকসার ভেতরটা আরো বেশি অশান্ত করে দিচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়া বিক্রিয়া বা প্রতিক্রিয়া থাকে, কিন্তু এই লোক ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। তাকে ক্রিয়া দেখলেও সেই বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কেন এত জেন্টেলম্যান হতে হবে? কেন আকসা বুঝে উঠতে পারে না? আর না তো পারে মনকে কোনো বুঝ নিতে। কেন করছেন আমার সাথে এমন? আকসা চিল্লিয়ে উঠল। সৌভাগ্য দরজা বন্ধ ছিল বলে আওয়াজ এই চার দেওয়ালের বাইরে পৌঁছালো না। মেজবা উঠে দাঁড়ালো আকসার মুখোমুখি। এর ক্লান্ত ভ্রন্ত রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন উপহাসের হাসি হাসল। অথচ ভদ্রলোকের মুখশ্রী কতটা শান্ত এবং সরল দেখে কেউ বলতে পারবে না তার মনে কি চলছে। আচানক আকসা এবার মেজবার শার্টের কলার চেপে ধরল। মেজবা একবার কলারে রাখা আকসার হাতটা দেখে নিয়ে তীক্ষ্ণ চাহনিতে ওর দিকে তাকালো। মুখ ওর এখনো যথেষ্ট শান্ত। আকসাও তবু ক্লান্ত হলো না। মেজবার শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলল, কেন করছেন আমার সাথে এমন আচরণ? কি শাস্তি পাচ্ছেন এসব করে? কি শান্তি পাচ্ছেন এসব করে? কি ভুল করেছিলাম আমি যার জন্য এত বড় শাস্তি? বলুন, চুপ করে আছেন কেন? আমি আপনাকে চুপ করে থাকতে দেব না। আপনাকে আজ বলতেই হবে আমার ভুলটা কি ছিল। মেজবা শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে জবাব দিল, কলার ছাড়ো আকসা। ভদ্রভাবে কথা বলো, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করো। আমার সাথে ভদ্রদামি করো কেন? অভদ্রদামি করো কেন? মোটেও পছন্দ করি না। কেউ কোনোদিন করার সাহসও করেনি। কারণ কি জানো? কারণ ভয় নয়, বরং সামনে মানমাটার দাতাকে মোকাবেলা করার দুঃসাহস। অথচ তুমি আজ সেই দুঃসাহসটা দেখিয়েছো। আজ অবধি কেউ আমার অভদ্রতা দেখেনি। তুমিও আমার অভদ্র রূপ দেখতে চেয়েও না, সহ্য করতে পারবে না। আপনি আমাকে শাড়ি কেন দিয়েছেন? আপনার শাড়ি চেয়েছি আমি। আপনি শাড়ি না দিলে আমি মরে যেতাম। তবে শুনে রাখুন, ওই শাড়ি পরতে ঘৃণা লাগবে আমার। পরা তো দূর, জীবনেও কোনো দিন ছুঁয়েও দেখব না। আকসা কলা ছেড়ে দিল। ভীষণ ক্লান্তিও একপাশে সরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। মেজবা কয়েক মুহূর্ত ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ চ্যাল শক্ত হয়ে গেল ওর। ও এক থাবায় বিছানা থেকে শাড়িটা উঠিয়ে এনে আকসার সামনে ওর পায়ের কাছে ফেলল। আকসা প্রথমে বুঝতে পারল না কি ঘটে চলেছে। পর মুহূর্তে কাণ্ডটা ঘটতে দেখে যেন দাঁড়িয়ে থেকেও হুঁশ হারালো ও। মেজবা রান্নাঘরে গিয়ে সেখান থেকে লাইটটা এনে দরজা পুনরায় আটকে দিয়ে মিনিট দুয়েকের মধ্যে শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। নতুন শাড়ি, সেই নতুন শাড়িতে এখনো তার নতুনত্ব লেগে আছে। তাজা কিনে আনা শাড়িটা, তাতে এখনো নতুন শাড়ি ঘ্রাণ লেগে রয়েছে। সেই শাড়ি কেনা মেজবা চোখের সামনে দ্বিধায় পুড়িয়ে দিল। মেজবা দাঁড়িয়ে দেখছে ওর চোখের ভেতরে
আগুনের শিখাগুলো যেন ওর ভেতরকার জ্বলতে থাকা অগ্নিগিরি প্রতিচ্ছবি হয়ে দুপ দুপ করে জ্বলছে। আকসা এক দৃষ্টিতে পড়তে থাকা শাড়িটার দিকে তাকিয়ে আছে, চোখ জ্বলে টয়টুম্বর। তবে অদ্ভুত ব্যাপার হলো, তার চোখ থেকে গড়িয়ে পড়ছে না, বরং চোখের কোলে বাদ দেওয়া নদীতে প্রবাহমান পানির ন্যায় আটকে আছে। শাড়ির এক জায়গায় তখনও পড়েনি। মেজবা পুনরায় সেখানে লাইটার দ্বারা আগুন জ্বালিয়ে দিতে দিতে বলল, ঝাড় দেওয়া শাড়ি পরতে এত আহামিকা, তার বাড়ি অন্য যেন ছুঁয়ে দেখা না হয়, তাহলেই বুঝবো তোমার আহমিকা আসলেই বাস্তব। কথাটা বলে অভিনয় ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আকসার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে, হাত দিয়ে আগুনে চাপা দিয়ে জ্বলতে থাকা আগুনটুকু নিভিয়ে দিল। হাত পুড়ল, আগুনের তাপে অসহ্যকর যন্ত্রণা হলো, তবুও যেন কোনো কিছু গায়ে মাখল না। ও শুধু চোখের সামনে ভেসে উঠেছে মেজবার নির্বিকারত্ব, শান্ত চোখ দুটো, আর মাঝে মধ্যে ওই শান্ত চোখেই দর্পণে ওঠা অগ্নিকুণ্ড। একটি ভুল সারা জীবনের কান্না। এই প্রবাদ বাক্যটি এখনো মনে প্রাণে বিশ্বাস করে আকসা। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট 2টা আপলোড করার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।